হাজী ইকরামুল্লাহ বললেন, তোমার কি হয়েছে? আলাউদ্দিন জবাব না দিয়ে চোখ পিটপিট করতে লাগলেন। হাজী সাহেব বললেন, চোখ পিটপিট করছো কেন? আলাউদ্দিন বললেন, রোদটা কড়া, চোখে লাগছে। হাজী সাহেব বললেন, ঘরের ভেতরে রোদ কোথায়? চোখ পিটপিটানি বন্ধ করো। বলো তো, তোমার ঘটনা কি? আলাউদ্দিন চুপ করে রইলেন। বলার মতো কোনো ঘটনা ঘটেনি। দিনের পর দিন তিনি নিজের শোবার ঘরের খাটের উপরে ছিলেন। 9 দিন পর আজ প্রথম বাইরে এসেছেন। আলো চোখে লাগছে। দোকানের ভেতর রোদ নেই ঠিকই, কিন্তু বাইরে ভাদ্র মাসের রোদ ঝলমল করছে। রোদের দিকে তাকালেই চোখ জ্বালা করে। হাজী সাহেব বললেন, তোমার শরীরে পানি এসেছে নাকি? হাত পা মুখ ফোলা ফোলা, সমস্ত শরীরে গোল ভাব চলে এসেছে। সারাদিন কি করো? ঘুমাও? আলাউদ্দিন সিগারেট ধরালেন। হাজী সাহেব বললেন, সিগারেট খাচ্ছ কারখানার চিমনির মতো। 10 মিনিটও হয়নি এসেছো, এর মধ্যে 4টা সিগারেট খেয়ে ফেললে। আলাউদ্দিন চুপ করেই আছেন। হাজী সাহেবের সিগারেটের হিসেব ভুল হয়েছে। সিগারেট 4টা খাওয়া হয়নি, 3টা খাওয়া হয়েছে। এই নিয়ে তর্ক শুরু করা যায় না। হাজী সাহেব রেগে আছেন। ব্লগের মুহূর্তে তর্ক চলে না। হস্তরেখা বই এর পাণ্ডুলিপি কোথায়, এনেছো? আলাউদ্দিন ক্ষীণ গলায় বললেন, এনেছি। শেষ করেছো? জি। কই দেখি। একটু পরে দেই, বুঝিয়ে দিতে হবে। হাজী সাহেবের রাগী মুখ সহজ হয়ে এলো। আলাউদ্দিন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই স্বস্তি সাময়িক, কারণ তিনি হস্তরেখা বিজ্ঞান বই এর পাণ্ডুলিপি আনেননি। যে বই লেখাই হয়নি তার পাণ্ডুলিপি আনবে কিভাবে? শিরোরেখার চ্যাপ্টারটা মাত্র শুরু হয়েছিল। পাণ্ডুলিপি না এনেও বলা হয়েছে এনেছি। এই মিথ্যা শেষ পর্যন্ত কিভাবে সামাল দিবেন কে জানে। আলাউদ্দিনের বুকের ভেতর ধুক ধুক শব্দ হতে লাগলো। ভালো ঝামেলায় পড়া গেল। হাজী সাহেব সহজ স্বাভাবিক গলায় বললেন, দেখি, তোমার একটা সিগারেট খেয়ে দেখি। আলাউদ্দিন সিগারেটের প্যাকেট বের করে দিলেন। হাজী সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, তোমার আসার কথা ছিল বুধবারে। তুমি যখন বুধবারে এলে না, বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার চলে গেল, তারপরও তোমার কোনো খোঁজ নেই। তখন একবার মনে হয়েছিল বই নিয়ে ব্যস্ত, বই শেষ না করে আসবে না। আমি ম্যানেজারকে সেরকমই বলেছি। চা খাবে? জি না। জি না আবার কি? চা খাও। মালাই চা? জি আচ্ছা। আলাউদ্দিন মনে মনে দোয়া ইউনুস পড়ছিলেন। এই দোয়া পড়লে যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আলাউদ্দিন ঠিক করলেন, পাণ্ডুলিপির প্রসঙ্গ আবার না আসা পর্যন্ত তিনি এই দোয়া পড়তে থাকবেন। এমন হওয়া বিচিত্র না যে দেখা যাবে দোয়া ইউনুস পড়ার কারণে হাজী সাহেব পাণ্ডুলিপির প্রসঙ্গটা তুলতেই ভুলে যাবেন, অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। এমন একটা ঘটনা ঘটানো আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। চা চলে এসেছে। চা এবং পিরিচ ভর্তি জর্দা দেওয়া পান। হাজী সাহেব অতি দ্রুত কয়েকটা চুমুক দিয়ে চায়ের কাপ নামিয়ে রেখে মুখ ভর্তি করে পান নিলেন। পান চিবাতে চিবাতে সহজ গলায় বললেন, আমার ভাগ্নি হামিদাকে বিবাহের কথা নিয়ে কিছু ভেবেছ? ইচ্ছা না থাকলে না বলে দাও, কোনো অসুবিধা নেই। হামিদাও বেঁকে বসেছে। শুরুতে হ্যাঁ বলেছিল, এখন না বলছে। মেয়েদের এই সমস্যা, স্থিরতা বলে কিছুই নাই। সাগরের ঢেউ, এই আছে এই নাই। তোমার নিজেরও তো বিয়ের ব্যাপারে অনাগ্রহ আছে, ঠিক না? এই বয়সে সংসারের ঝামেলায় যেতে ইচ্ছে না করারই কথা। আলাউদ্দিন বললেন, আমি বিবাহ করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে ওনার মত না থাকলে তো কিছু করার নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছা। ওনার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। আমরা তুচ্ছ। হাজী সাহেব বললেন, তুমি বিবাহ করতে চাও? আলাউদ্দিন হ্যাঁ সূচক মাথা নাড়লেন। মেয়ে যেখানে বেঁকে বসেছে সেখানে হ্যাঁ বলতে বাধা নাই। তিনি যতই হ্যাঁ বলুক, বিয়ে তো হবে না। তুমি ভালো মতো ভেবে সিদ্ধান্ত নিয়েছ? জি। তোমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছ? জি না, তবে কুটুকে বলেছি। কুটুকে বলেছ? কুটুকে? আমার বাবুর্চি। আরে রাখো তোমার বাবুর্চি। বাবুর্চির সঙ্গে কেউ নিজের বিয়ে নিয়ে আলাপ করে নাকি? আলাপ করার মতো আমার কেউ নাই। আলাপ করার কেউ না থাকলে নিজে নিজে সিদ্ধান্ত নেবে। ব্যক্তিগত বিষয় নিয়ে চাকর বাকরের সঙ্গে কেউ আলাপ করে? নাও, পান খাও।
আলাউদ্দিন আগ্রহের সঙ্গে পানমুখী দিলেন। মনে মনে দোয়া ইউনুস তিনি এখনও পড়ছেন। দোয়ায় মনে হয় অ্যাকশন শুরু হয়েছে। হাজী সাহেব পাণ্ডুলিপির প্রসঙ্গ ভুলে যাচ্ছেন। মনে হচ্ছে পাণ্ডুলিপির চেয়ে তিনি তার ভাগ্নি হামিদা বানুর বিবাহ নিয়ে বেশি উদ্বিগ্ন। হাজী সাহেব খানিকটা ঝুঁকে এসে বললেন, তুমি তাহলে বিবাহের ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছ? জি। তাহলে তো হামিদাকে রাজি করানো দরকার। রাজি কেন করানো দরকার এটা শোনো। পাড়ার মাস্তানদের গডফাদার টাইপের একজন লোকের চোখ পড়েছে হামিদার দিকে। বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। নানানভাবে যন্ত্রণা করছে। অতি বদলোক, অতি হারামজাদা। থাকে মনে হয় মদের উপর, গুন্ডা পান্ডা পুষে। স্ত্রী মারা গেছে, আবার বিবাহ করবে। এর কাছে মেয়ে বিয়ে দেওয়া আর মেয়ের গলায় দড়ি দিয়ে নিজে হাতে তেঁতুল গাছের ডালে ঝুলিয়ে দেওয়া একই কথা। বুঝতে পারছো? জি। তুমি বুঝতে পারছো না। এ জাতীয় বদলি যে মানুষের ওপর কী পরিমাণ জুলুম করতে পারে তার ব্যাপারে তোমার কোনো ধারণাই নাই। হামিদার রূপে পাগল হয়ে সে যে হামিদাকে বিয়ে করতে চাচ্ছে তা না, কিন্তু হামিদাকে বিয়ে করতে যাচ্ছে বাড়িটার জন্য। বাড়িটার জন্য মানে? হামিদার যে বাড়িতে তোমাকে নিয়ে গিয়েছিলাম সেটা হামিদার নিজের বাড়ি। তার স্বামী বানিয়ে রেখে গিয়েছিলেন। ঢাকা শহরে 5 কাঠা জমির উপর দোতলা বাড়ি সহজ ব্যাপার তো না। যে কটা পাত্র হামিদাকে বিয়ে করার আগ্রহ দেখিয়েছে সবার নজর বাড়িটার দিকে। এর মধ্যে একজন আবার বাড়ির দলিল দেখতে চেয়েছিল। বোঝো অবস্থা। একমাত্র তোমাকেই দেখলাম এই ব্যাপারে কোনো আগ্রহ নাই। আলাউদ্দিন চুপ করে রইলেন। তিনি এখনও দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না। হাজী সাহেব যদি ফস করে বলে বসেন, পাণ্ডুলিপিটা কোথায়, বের করো দেখি কয় ফর্মা হয়েছে, তাহলে কি হবে? আলাউদ্দিন, জি। তুমি লোক ভালো। আমার ভাগ্নির জন্য একজন ভালো মানুষ দরকার। আর কোনো কিছুরই দরকার নাই। তুমি যদি সত্যি সত্যি বিয়েতে রাজি থাকো তাহলে আমি আমার ভাগ্নিকে রাজি করাবো। কি বলো তুমি? তোমার মন ঠিক আছে তো? আলাউদ্দিন ক্ষীণস্বরে বললেন, জি। এই বয়সে বিয়েতে তো আর প্যান্ডেল বানানো হবে না। তুমিও পাগড়ি পরে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে না। কাজীকে ডেকে আনবো, 3 বার কবুল বলা হবে, মামলা ডিসমিস। নাকি উৎসব করতে চাও? জি না। আত্মীয় স্বজনের সঙ্গেও তো তোমার যোগাযোগ নাই। জি না। তাহলে আর কি, কাজী ডেকে ঝামেলা মিটিয়ে দেই। বিয়ের পরে না হয় কিছু লোক ডেকে চাইনিজ হোটেলে রিসিপশনের মতো করলে, কি বলো? আলাউদ্দিন ক্ষীণস্বরে বললেন, আপনি যা ভালো মনে করেন। বিয়ে করবে তুমি, আর ভালো মনে করা করির তো কিছু নাই। এখনও সময় আছে। হ্যাঁ না ভেবে বলো। তুমি হ্যাঁ বললে আমি হামিদার কাছে চলে যাব। যেভাবে হোক তাকে রাজি করাবো। বিয়েতে রাজি না হলে লোকমান ফকিরের খপ্পর থেকে তাকে উদ্ধার করার মাত্র ক্ষমতা আমার নাই। লোকমান ফকিরকে? ওই হারামজাদার কথা একটু আগে বললাম না, গুন্ডা পান্ডা পোষে। ওয়ার্ড কমিশনার মদ খেয়ে একদিন রাস্তার উপর পড়েছিল। যেই পাশ দিয়ে যায় হামাগুড়ি দিয়ে তার পায়ে ধরতে যায়। জি, বুঝতে পেরেছি। এখন তুমি বলো, হামিদাকে রাজি করাবো? জি আচ্ছা। তাহলে তুমি আর দোকান থেকে বের হইও না। খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও। যদি সব ঠিকঠাক হয় আমি কাজী ডেকে এনে আমার বাড়িতে বিয়ে পড়িয়ে দেব। এক জিনিস নিয়ে পরের দিন আর কত ঘটঘট করব। ঠিক আছে? জি। এত শুকনা গলায় জি বলছো কেন? জোর করে ধরে বেঁধে তোমাকে বিয়ে দিচ্ছি এরকম মনে হচ্ছে না তো? জি না। ভেরি গুড। দাও, আর একটা সিগারেট দাও। সিগারেটের ধোঁয়া দিয়ে মাথা খোলসা করে কাজে নেমে পড়ি। আলাউদ্দিন দোয়া ইউনুস পড়া বন্ধ করলেন। দোয়া কাজ করেছে। হাজী সাহেব হস্তরেখা বিজ্ঞান বইয়ের পাণ্ডুলিপি বিষয়ে কোনো কথা না বলেই উঠে পড়েছেন। তিনি যে বস্তুর সঙ্গে বের হয়েছেন তাতে মনে হয় না আজ আর পাণ্ডুলিপি প্রসঙ্গ উঠবে। আলাউদ্দিনের দুপুরের খাওয়াটা ভালো হলো না। কুটুর হাতের রান্না খেয়ে এমন হয়েছে অন্য কোনো কিছুই আর মুখে জোগে না। দুপুরে তিনি লম্বা ঘুম দিলেন। ঘুম ভাঙল বিকেলে। হাজী সাহেবের দোকানের ম্যানেজার বলল, আপনাকে থাকতে বলেছেন, আপনার জন্য জরুরি খবর আছে। আলাউদ্দিন বললেন, কি খবর? ম্যানেজার বলল, কি খবর তা তো জানি না। চা নাস্তা কি খাবেন বলেন? গোস্ত পরোটা আনাই? আনাও। ভরপেট গোস্ত পরোটা খেয়ে এবং 2 কাপ চা খেয়ে আলাউদ্দিন আবার ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল সন্ধ্যার পরে। তিনি হয়তো আরও কিছুক্ষণ ঘুমাতেন। হাজী সাহেব নিজে গা ঝাঁকিয়ে ডেকে তুললেন।
হাসি মুখে বললেন, আজই তোমার বিয়ে। হাজী সাহেব আলাউদ্দিনের জন্য নতুন পায়জামা পাঞ্জাবি কিনে এনেছেন। তিনি গম্ভীর ভঙ্গিতে বললেন, তাড়াতাড়ি একটা সেলুন থেকে চুল কেটে আনো, সাবান ডলা দিয়ে গোসল করো, পানির ব্যবস্থা দোকানেই করেছি। আলাউদ্দিন কোনো কিছু না বুঝেই বললেন, জি আচ্ছা, দিনমোহরের ব্যাপার আগে ঠিক করে ফেলি। 5 লাখ টাকা দিনমোহর, অর্ধেক উসুল, ঠিক আছে? জি। তুমি খুশি তো? জি খুশি। মুখে হাসি নাই কেন? হাসো। আচ্ছা থাক, পরে হাসলেও হবে, সময়ের টানাটানি। ম্যানেজারকে সঙ্গে নিয়ে নাপিতের দোকান থেকে চুল কেটে আসো। বিয়ের আগে চুল কাটতে হয়, নখ কাটতে হয়, অনেক দিনের নিয়ম। আলাউদ্দিন সুবোধ বালকের মতো ম্যানেজারকে নিয়ে চুল কাটতে গেলেন। রাত 8টায় বিয়ে হয়ে গেল। রাত 8টা 40-এ তিনি নিজের বাড়িতে চলে এলেন। কুটু দরজা খুলে দিল। আলাউদ্দিন বললেন, বাথরুমে পানি গরম আছে? গা কুটকুট করছে, গোসল করব। কুটু হ্যাঁ সূচক মাথা নাড়ল। তিনি সরাসরি বাথরুমে ঢুকে গেলেন। বাথরুমে শুধু যে গরম পানি আছে তা না, বাথরুমের কাঠের একটা চেয়ার নিয়ে যাওয়া হয়েছে। চেয়ারের ওপর পিরিচ দিয়ে ঢাকা একটা জগ আছে। জগে লাল রঙের কোনো বস্তু, বরফ ভাসছে। পাশেই খালি গ্লাস, দেশলাই, সিগারেট এবং অ্যাশট্রে সাজানো আছে। আলাউদ্দিন বিস্মিত হয়ে বললেন, ইয়ে নাকি? কুটু বলল, জি স্যার। টমেটো জুস? কুটু জবাব দিল না। ইয়ে দেওয়া আছে? জি স্যার। পেয়েছো কোথায়? 2টা ভদকার বোতল কিনা আনছি স্যার, গুলশানে পাওয়া যায়। 800 টাকা কইরা নিছে, মোট 1600 টাকা। টাকা পেয়েছো কোথায়? আপনার সুটকেসে টাকা ছিল, চাবিটা ছিল ড্রয়ারে, ড্রয়ার থেকে চাবি নিয়া সুটকেস খুইলা টাকা নিছি। আলাউদ্দিন বললেন, ও। তিনি বুঝতে পারছেন না তার রাগ করা উচিত কি। মনে হচ্ছে রাগ করা উচিত, তাকে না বলে সুটকেস খুলে টাকা নিয়ে যাবে, এটা কেমন কথা? এ তো রীতিমতো চুরি। তার অবর্তমানে সুটকেস খোলা। আলাউদ্দিন গম্ভীর হয়ে গেলেন। গম্ভীর মুখেই গ্লাসে ঢেলে টমেটোর জুস নিয়ে একটা চুমুক দিলেন। আজকের জুস অসাধারণ হয়েছে। তার রাগ পড়ে গেল। এখন মনে হচ্ছে রাগ করা উচিত না। টাকা তো কুটু নিজের জন্য নেয়নি, সংসারের কাজেই নিয়েছে। তিনি যখন ঘরে থাকেন না তখন হুটহাট করে টাকার দরকার পড়তে পারে। দেখা গেল ঘরে চাল নেই, চাল কিনতে হবে। সুটকেস থেকে টাকা না নিলে এইসব সমস্যার সমাধান কিভাবে হবে? কুটু, জি স্যার। দাও, গোসল দিয়ে দাও। আরামে আলাউদ্দিনের চোখ বন্ধ হয়ে আসছে। এখন মনে হচ্ছে কুটু যে বুদ্ধি করে টাকা নিয়ে ভদকা কিনে এনেছে, কাজটা খুবই ভালো করেছে। এই জিনিস না আনলে এমন আরামের ব্যবস্থা হতো? এমনিতেই আজ মনের ওপর প্রচণ্ড চাপ গিয়েছে। এত বছর বয়সে বিয়ে করা সহজ ব্যাপার না, কলিজা নড়ে যায়। কুটু, জি স্যার। আজ একটা ঘটনা ঘটেছে, শুনলে তুমি বিশ্বাস করবে না। ভাববে বানিয়ে বলছি, যদিও বানিয়ে বলার অভ্যাস আমার নাই। কি ঘটেছে স্যার? বিয়ে করে ফেলেছি। কুটু গায়ে যেভাবে সাবান ডলছিল সেভাবেই ডলতে থাকলো। আলাউদ্দিনের কথায় তার কোনো ভাবান্তর হলো বলে মনে হলো না। কিংবা এও হতে পারে বিয়ে করা যে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, কুটু তা ধরতে পারছে না। তার কাছে হয়তো বিয়ে করা এবং নাপিতের দোকানে গিয়ে চুল কেটে আসা একই ব্যাপার। কুটু, শুনেছ কি বলেছি? আজ আমি বিয়ে করেছি, বিবাহ, শুভ বিবাহ। ভালো করেছেন। ভালো না মন্দ কে জানে। হাজী সাহেবের কথা ফেলতে পারলাম না। আমি এক সময় খুবই বিপদে পড়েছিলাম, না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছিল। হাজী সাহেব তখন কাজ দিয়ে আমাকে বাঁচান। আজ তিনি ভাগ্নিকে নিয়ে বিপদে পড়েছেন। এই বিপদে আমি তাকে সাহায্য করব না তা হয় না। একজনের বিপদে অন্যজন দেখবে, এটাই মানব ধর্ম। ঠিক বলেছি না কুটু? জি। মেয়েটিও রূপবতী, হামিদা বানু। নামটা একটু ইয়ে। স্কুলে হামিদ স্যার বলে আমার একটা স্যার ছিলেন, খুবই রাগী। অঙ্ক না পারলে পেটের চামড়ায় ডোলা দিতেন। হামিদা নামটা শুনলেই হামিদ স্যারের কথা মনে পড়ে, পেটে ব্যথার মতো হয়। নামটা বদলায়ে দেন। তাই করতে হবে, সুন্দর কোনো নাম দিতে হবে। সে রাজি হবে কিনা কে জানে। কী নাম দেওয়া যায় একটু চিন্তা করবে। জি আচ্ছা। আলাউদ্দিন প্রথম গ্লাস শেষ করেছেন। দ্বিতীয় গ্লাস ঢালার পর জগের দিকে তাকিয়ে দেখেন জগে এখনো অর্ধেক জুস পড়ে আছে। দেখে বড়ই আনন্দ পেলেন। উদাস গলায় বললেন,
মানুষ চিন্তা করে রাখে একটা, হয় আর একটা। তবে যা হয় ভালোই হয়। এই জন্য কথায় আছে, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। ঠিক না কুটু? জি। যেমন ধরো আজ কিন্তু আমার বাসায় ফেরার কথা ছিল না। বিয়ে হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে থাকবো, এটাই তো স্বাভাবিক। ব্যবস্থাও সেরকম ছিল। হাজী সাহেব বললেন তার বাড়িতেই বাসর হবে। 3 তলার একটা ঘর ঠিক করা হয়েছিল, ফুল টুল দিয়ে সাজানো হয়েছিল। তখন গেল ঝামেলা লেগে। কি ঝামেলা? হামিদা শুরু করলো কান্না। হাউ মাউ কাউ কাউ যাকে বলে, মরা কান্না। সে রাতে আমার সঙ্গে ঘুমাবে না। তার কান্না দেখে হাজী সাহেব বিরক্ত হয়ে বললেন, আচ্ছা থাক, স্বামী স্ত্রীর আজকেই যে একসাথে থাকতে হবে তা না, 2-1 দিন যাক, হামিদা ধ্যাতস্থ হোক। কুটু? জি স্যার। হামিদা নামটা তো বদলাতে হয়। যেই মুহূর্তে আমি বললাম হামিদা, আমি স্যারকে চোখের সামনে দেখলাম, মনে হলো স্যার পেটের চামড়া চেপে ধরেছে। স্যার এমনভাবে চাপ দিতেন যে পেটে জন্মদাগের মতো দাগ পড়ে যেত। হামিদা নামটা বদলাতেই হবে। একটা নাম চিন্তা করে বের করো। জামিলা নামটা কি আপনার পছন্দ হয়? জামিলা শব্দের অর্থ সুন্দরী। খুব যে পছন্দ হয়েছে তা না। হামিদা নামের মাঝের অক্ষর ম, আবার জামিলা নামের মাঝের অক্ষরও ম। এমন নাম দেওয়ার দরকার যেখানে ম থাকবে না। তবে আপাতত জামিলা নামই থাকুক। ম ছাড়া নাম যখন পাওয়া যাবে তখন সেই নাম রেখে দেব। তুমি আরও নাম খুঁজতে থাকো। জি আচ্ছা। আলাউদ্দিন 2য় গ্লাস শেষ করে 3য় গ্লাসের মাঝামাঝিতে চলে এসেছেন। আরামে শরীর যেন কেমন করছে। ইচ্ছা করছে বালিশ নিয়ে বাথরুমের মেঝেতে লম্বা হয়ে শুয়ে থাকেন। তিনি শুয়ে থাকবেন, কুটু গায়ের ওপর গরম পানি ঢালবে, সাবান ডলবে। মাঝে মাঝে কুটু তার মাথা উঁচু করে ধরবে। তিনি গ্লাসে চুমুক দিবেন। কুটু? জি স্যার। জামিলা তোমাকে পছন্দ করবে কি না কে জানে। পছন্দ না করলে বিরাট বিপদ হবে। তোমার কি ধারণা পছন্দ করবে? মনে হয় না। তুমি ঠিক বলেছ। আমার ধারণা পছন্দ করবে না। কথায় আছে না, পহেলা দর্শনদারি তারপর গুণবিচারী। মেয়েদের ক্ষেত্রে এটা সত্য না। দর্শনদারি হলেই হলো। তোমার আবার চেহারা খুবই খারাপ। চেহারা খারাপ বলতে রাগ করো নাই তো? জি না, সত্য কথায় রাগ করতে নাই। তোমার চেহারা খুবই খারাপ। ছোট ছেলে মেয়েরা তোমাকে অন্ধকারে দেখলে ভয়ে চিৎকার দিবে। আমি নিজেই মাঝে মাঝে ভয় পাই। কুটু, আমাকে একটা সিগারেট ধরিয়ে দাও তো। কুটু সিগারেট ধরিয়ে দিল। আলাউদ্দিন সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, ঘুম পাচ্ছে, ইচ্ছা করছে ঘুমিয়ে পড়ি। তোমাদের পাইলট স্যার কি বাথটাবে ঘুমাতেন? শেষের দিকে ঘুমাইতেন। শেষের দিকে ঘুমাইতেন মানে কি? ওনার শরীরটা যখন খারাপ হইয়া গেল তখন বাথটাবে শুইয়া থাকতেন, সেইখানেই ঘুমাইতেন। শরীর খারাপ হয়ে গেল মানে কি? কি হয়েছিল? ডাক্তার ধরতে পারে নাই। উনি অবশ্য ডাক্তারের কাছে যানও নাই। প্রথম 2-1 দিন গেছিলেন, তারপর আর যান নাই। অসুখটা কি ছিল? শরীর ফুইলা গেল, গা হাত পা মুখ ফুইলা গেল। গর্ভবতী মাইয়াগো শরীরে পানি আসলে যেরকম হয় সেরকম। বলো কি? আমারও তো শরীরে পানি আসার মতো হয়েছে। হাজী সাহেব আজকে বললেন, তোমার কি শরীরে পানি এসেছে? যাই হোক, পাইলট সাহেবের কথা বলো। শরীর ফোলা ছাড়া আর কি হয়েছিল? শরীর জ্বলতো। পানি দিয়া শরীর ভিজায় রাখলে জ্বলুনি কমতো। এই জন্যই কি বাথটাবে শুয়ে থাকতেন? জি। আমার তো শরীর জ্বলছে না। আপনার শরীর জ্বলবো কেমনে? আপনার তো কিছু হয় নাই। তাও ঠিক, খাওয়া দাওয়া বেশি করেছি, এজন্য শরীর ভারী হয়ে গেছে, আর কিছু না। পাইলট সাহেব কি শেষমেশ শরীর জ্বলুনি রোগেই মারা গেলেন? জি না, সারা শরীর দিয়া ফোসকার মতো বাইর হইল। পরিষ্কার ফোসকা, মনে হয় কাচের তৈরি। ফোসকা ভর্তি টলটলা পানি। বলো কি? ওই পানির ভিতর পোকা হইয়া গেল, ছোট ছোট সাদা কৃমির মতো পোকা। পোকাগুলির মাথা আছে, ছোট্ট মাথা, মাথার 2 দিকে চোখ, ব্যাঙাচির চোখের মতো। ওই পোকাগুলা স্যাররে খুবই যন্ত্রণা দিছে। কিভাবে? এরা মাংস খাওয়া শুরু করলো। থাক, এই গল্প বন্ধ। জগে টমেটো জুস যা ছিল আলাউদ্দিন পুরোটাই গ্লাসে ঢেলে নিলেন। পোকার গল্পটা শোনার পর থেকে শরীর কেমন যেন করছে। কুটু? জি স্যার। ভালো করে দেখো তো আমার শরীরে ফোসকা জাতীয় কিছু আছে কি না। নাই স্যার।
গুড। ফোস্কাগুলির ভিতর যে পোকা হয় সেই পোকার মাথা আছে, মাথার দুপাশে চোখ আছে। জি। খুব ছোট ছোট দাঁতও আছে। খালি চোখে দেখা যায়? জি না, খালি চোখে দেখা যায় না। তবে একটা ফোস্কা পাইলট স্যারের চোখের মনির উপর হয়েছিল। সেই ফোস্কার ভিতরে যে 2টা পোকা হয়েছিল সেইগুলি উনি পরিষ্কার দেখতেন। চোখ নষ্ট হবার আগ পর্যন্ত উনি পোকাগুলি দেখেছেন, বড় কষ্ট পাইছেন। চোখ নষ্ট হয়ে গেল, পোকাগুলি ডিম পারল, সেই ডিম থেকে বাচ্চা বাইর হইবার পর তারা চোখটা খাইয়া ফেলল, বাম চোখ চইলা গেল। তোমার নিজের তো চোখ নষ্ট, ঠিক না? জি। স্যার, ব্লাডি মেরি কি আরেকটু খাইবেন? আয়না দেব? দাও আরেকটু খাই। পোকার কথাগুলি শোনার পর থেকে শরীরটা যেন কেমন করছে, গা গুলাচ্ছে। আরেকটা খেলে মনে হয় ঠিক হবে। কুটু, তুমি যাচ্ছ কোথায়? আপনি যে বললেন ব্লাডি মেরি আনতে। একটু পরে যাও, গল্প করি। তোমার সঙ্গে তো গল্পই করা হয় না। জি আচ্ছা। তুমি কি বিয়ে করেছিলে? জি। স্ত্রীর নাম কি? নাম ইয়াদ নাই। বলো কি, স্ত্রীর নাম ভুলে গেছো? জি। ছেলে মেয়ে আছে? একটা কন্যা সন্তান আছে স্যার। তার নাম কি মনে আছে? জি না, ইয়াদ নাই। কন্যার নামও ইয়াদ নাই? তুমি দেখি অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর হয়ে যাচ্ছ। এটা ঠিক না। স্ত্রী এবং কন্যার নাম ইয়াদ করার চেষ্টা করো। আচ্ছা, করব। করব না, এখনই করো। আমি এখনই তাদের নাম শুনতে চাই। আমি 1 থেকে 100 গুনব, এর মধ্যে এই 2 জনের নাম শুনতে চাই। 1, 2, 3, 4, 5, 25 পর্যন্ত এসেই আলাউদ্দিন বাথরুমের মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন। কুটুমিয়া উপন্যাসের 4র্থ পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।